আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্কিল টু মানির পক্ষ থেকে আমি সোহেল আহমদ আরও একটি মাস্টার ক্লাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব কুইকলি একটি ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব, ক্লায়েন্ট অ্যাকুইজিশন সিস্টেম। অর্থাৎ আপনার যতটুকু স্কিল আছে সেই স্কিলটাকে ব্যবহার করে কিভাবে আপনি হাই পেইং ক্লায়েন্টকে ম্যানেজ করবেন, একুয়ার করবেন এবং টোটাল সিস্টেমটা আজকে আমরা খুব কুইকলি দেখে নিব। আর এখান থেকে জার্নিটা শুরু হচ্ছে। আমি ধরে নিচ্ছি আপনি একদম ফ্রেশার, বিগিনার, আপনার মাত্র একটা স্কিল আছে। সো এখান থেকে আমরা জার্নিটা শুরু করব। মেইনলি যে ব্যাপারটা হয়, আমরা হয়তো কোনো না কোনো স্কিলে থাকি। ডিজাইনের কথা যদি আমরা বলি, ডিজাইনের অনেকগুলো এরিয়া আছে। যেমন কেউ লোগো ডিজাইন করে, কেউ ব্র্যান্ডিং করে, কেউ ইউআই/ইউএক্স করে, আবার অনেক ডেভেলপার আছে, মার্কেটার আছে। সো অ্যাকচুয়ালি সবাই কিন্তু কোনো না কোনো সমস্যার সমাধান করে, কোনো না কোনো প্রবলেমের সলভ করে। সো এই প্রবলেম সলভিং স্কিলটা, এইটাকে আমরা ওয়ান কাইন্ড অফ বিজনেস মডেলে কনভার্ট করে ফেলতে পারি। সো লেটস স্টার্ট ইনশাল্লাহ। সো আমরা কিছুক্ষণ আগে ডিজাইনারদের কথা বলছিলাম, যে ডিজাইনাররা কিছু ভুল করে ফেলে। একদম শুরুর দিকে যে ডিজাইনাররা আছে তারা কিছু মিস্টেক করে ফেলে। যেমন কেউ হয়তো লোগো ডিজাইন করছে, বা কেউ ওয়েবসাইট ডিজাইন করছে, বা ইউআই ডিজাইন করছে, বা অ্যানিমেশন হোয়াট এভার। সো সে সরাসরি ওইটা ডিরেক্ট সেল করতে চায়। আর মানুষ কখনোই বিক্রি হতে চায় না। সেলসের সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে সেলস না করা। সো কি করতে হবে? মানুষ শুধু ডিজাইন কেনে না, মানুষ তার ব্যবসার ফলাফল কেনে। আপনি লোগো ডিজাইন করছেন, সো মানুষ তার লোগোটা কেন প্রয়োজন এই বিষয়টা তার কাছে কোনো মিনিং কাজ করে না। আপনাকে জাস্ট এই ব্যাপারটাকে বোঝাতে হবে যে একটা ব্র্যান্ডিং, এটা মানুষের ট্রাস্ট অর্জনে কতটা জরুরি এবং এটা আপনার বিজনেসে কতটা ইম্প্যাক্ট ফেলবে। সো এই জন্য মানুষ অ্যাকচুয়ালি আপনার লোগোটা কেনে না, মানুষ কেনে তার ব্র্যান্ডের একটা ট্রাস্ট। একটা ওয়েবসাইট কেনে না, সে একটা ব্র্যান্ড ভ্যালু কেনে। যাদের একটা সুন্দর ওয়েবসাইট আছে, তার মানে অনলাইনে একটা প্রেজেন্স আছে। সো ভার্চুয়ালি তারা যে একটা ব্র্যান্ড, সো এইটা ওয়েবসাইট একটা রিপ্রেজেন্ট করে। আর ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেসটা যদি কনভার্সন ফোকাস থাকে তাহলে ওইটা সেলস বেশি জেনারেট করে। সো অনেকে এখন অ্যানিমেশন করে। অ্যানিমেশনে কি থাকে? অ্যানিমেশনের কাজটা কি? অ্যানিমেশনে মানুষকে বেশি অ্যাট্রাক্ট করে, কাস্টমারকে বেশি অ্যাট্রাক্ট করে। সো যেখানে কাস্টমার বেশি অ্যাট্রাক্ট হবে, মানুষ জানবে, একটু কিউরিসিটি তৈরি হবে, সো আলটিমেটলি বিজনেস গ্রো করবে। সো অ্যাকচুয়ালি এই ট্রান্সফরমেশনগুলোই মানুষ কেনে। সো কোনো ব্যবসায়ী, অফকোর্স কোনো না কোনো প্রতিষ্ঠান, কোনো না কোনো বিজনেসম্যান, যাদের এই প্রফেশনাল সার্ভিসগুলো প্রয়োজন হয়, দে আর অল আর বিজনেসম্যানস। সো তাদের রেজাল্ট অ্যাকচুয়ালি তারা কিনবে। আপনার যত ভালো স্কিলই থাকুক, সো এইটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনার স্কিলটাকে তাদের রেজাল্টটা কিভাবে পাল্টে দিবে। সো চলেন আমরা একটু সামনে দেখি। সো এখানে হচ্ছে ডিজাইনারদের মাইন্ডসেটটা একটু শিফট করতে হবে। একজন সাধারণ ডিজাইনার থেকে ট্রাস্টেড বিজনেস পার্টনার হতে হবে। যে আপনার একটা বিজনেস আছে, সো আমি অ্যাজ এ পার্টনারের মতো করে, আমার ডিজাইনের স্কিল আছে, সো প্রবলেম সলভিং কিছু স্কিল আছে, এইটাকে আমরা অ্যাজ এ আমরা একটু পার্টনারশিপের মতো করে উভয়ে আমাদের একটাই গোল। সেই গোলটা হচ্ছে কিভাবে বিজনেসটাকে আরেকটু সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আমাদের এই পার্টিকুলার স্কিল আমরা ব্যবহার করে। সো এইটা মেইনলি আমরা যদি এক কথায় এবং সহজ কথায় বলি, সেটা হচ্ছে যে আমাদের ওয়ে অফ কনভারসেশন, অর্থাৎ যেভাবে আমরা কথা বলি এইটা পাল্টাতে হবে। অর্থাৎ ভাষা বদলান, ফলাফল বদলে যাবে। ক্লায়েন্ট যখন শোনে যে আপনি লোগো ডিজাইন করেন, তারা ভাবছে যে এটা জাস্ট একটা খরচ।
কিন্তু যখন শোনে যে সে আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করে, অর্থাৎ যদি অ্যাজ এ ডিজাইনার হিসাবে আমি যদি বলি যে আমি আপনার লোগো, আমি হচ্ছে লোগো ডিজাইন করি। সো একজন ক্লায়েন্ট মনে করতে পারে আমার তো একটা লোগো আছেই, খামোখা আমি লোগোর পিছনে কেন খরচ করব। বাট আমি যদি বলি যে আমি ব্র্যান্ড ভ্যালু তৈরি করি, সো এইটা কিন্তু মানুষের কাছে মনে হবে যে ইটস এ ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে একটা বিনিয়োগ। আমার ব্র্যান্ড ভ্যালু যদি বেড়ে যায়, সো ডেফিনেটলি এটা আমার বিজনেসটাকে ইনহ্যান্স করবে। সো যেহেতু ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার চলে আসছে, সো তাহলে আমরা কি আমাদের লোগোটাকে একটু রিব্র্যান্ড করবো কি না, দেখেন মাথায় কিন্তু এই ধরনের একটা চিন্তা তৈরি হবে। সো শুধু ডিরেক্ট এটা না বলে আমাদের একটু ল্যাঙ্গুয়েজটা, ওয়ে অফ প্রেজেন্টেশনটা চেঞ্জ করতে হবে। সো এখানে এভরিথিং ইজ প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশন স্কিলটা আমাদেরকে এইভাবে সেট আপ করে ফেলতে হবে। যেমন যদি আমরা বলি যে সরাসরি যে আমি ওয়েবসাইট বানাই, এটা না বলে এইটা বলতে পারি যে আমি ওয়েবসাইটের মাধ্যমে সেলস বাড়াতে সাহায্য করি। আলটিমেটলি একটা ওয়েবসাইটের কাজ কি? কোনো না কোনো সেলস বাড়ানো। সে যদি পার্সোনাল একজন লয়ারের কথা বলি, তার হয়তো প্রোডাক্ট, তার সার্ভিসটা, ওকে। সো লয়ার, একজন লয়ারের সেলসের জন্য তার হয়তো একটা পার্সোনাল একটা ওয়েবসাইট আছে। সো সেই ওয়েবসাইটটা যদি একটু কনভার্সন ফোকাসড হয়, একটু প্রপার ক্রাইটেরিয়া অর্থাৎ ফানেল মেনটেন করে হয়, তাহলে ডেফিনেটলি তার সেলস অর্থাৎ তিনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসটার সেলস বাড়বে, দ্যাটস মিন তার ক্লায়েন্ট বাড়বে। সো এই ট্রান্সফরমেশনের বিষয়টা যখন আমরা বলবো, তখন এইটা মোর সুইটেবল এবং মোর সেলেবল আর বেশি প্রফেশনাল শোনাবে। যেমন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি ব্র্যান্ড অ্যানিমেশন করি। সো অ্যানিমেশন না করে আমরা বলতে পারি যে আমরা ব্র্যান্ডের অ্যাটেনশন বাড়াই। সো মানুষ এখন অ্যানিমেটেড যে কোনো জিনিস দেখলে একটু বেশি, স্টিল একটা ইমেজের চাইতে হয়তো ব্র্যান্ড অ্যানিমেটেড কোনো কিছু দেখলে মানুষের একটু বেশি অ্যাট্রাক্ট করবে। সো এইভাবে করে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রেজেন্টেশনটা চেঞ্জ করতে হবে, মাইন্ডসেটটা চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, চলেন আমরা হচ্ছে একটা টোটাল কমপ্লিট সেলস ফানেল দেখি। আমি একটা ডিজাইনারের একটা ফানেল তৈরি করেছি, এটা অলমোস্ট অল স্কিলড প্রফেশন অর্থাৎ সার্ভিস বেসড যে প্রফেশনগুলো আছে এখানে অলমোস্ট সেম ব্যাপারটা কাজ করে। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সব কিছু আমাদের চিন্তা করতে হবে একটা ফানেলের মতো করে। আপনি আননাউন কোনো মানুষকে চট করে আপনার কাছে যত ভালো জিনিসই থাকুক আপনি সেটা অফার করতে পারেন না। আপনি র্যান্ডমলি রাস্তায় চলছেন, বাজারের মধ্যে যে হঠাৎ করে কাউকে দেখে আপনি বলতে পারেন না যে এই যে আমার কাছে এই খুব আমাদের ভালো গাছের আম মাত্র পেড়ে নিয়ে আসলাম, অনেক আছে, আপনি এই আমটা খান। সো সে আপনার দিকে ভুরু কুঁচকে তাকাবে, কারণ আপনি তার কাছে একজন স্ট্রেঞ্জার, আপনি কোল্ড অডিয়েন্স। সো কোল্ড অডিয়েন্স মিনস ব্যাপারটা এরকম যে আমরা অনেক সময় করি কি, যে আমরা শক্ত লোহা পিটিয়ে, মানে ঠান্ডা লোহা যেটা পিটিয়ে কোনো একটা কিছু বানানোর চেষ্টা করি। সো ইনস্ট্যান্ট আমাদের প্রসেসটা হচ্ছে যে এই লোহাটাকে আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান, সো এই লোহাটাকে আগে গরম করতে হবে। সো কোল্ডকে আপনাকে ওয়ার্মে নিয়ে যেতে হবে। ওকে, সো এই যে প্রসেসটা এটাই হচ্ছে ফানেল। সেটা কেমন আমরা একটু দেখি, চলেন। সো প্রথমে আপনি যে একজন প্রফেশনাল, আপনার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে প্রোফাইল লাগবে আর একটা হচ্ছে পোর্টফোলিও লাগবে। প্রোফাইলটা কি? প্রোফাইলটা হচ্ছে আপনার এভরিথিং অর্থাৎ পুরো লাইফটা, আপনি কি করেন, আপনি কোথা থেকে বিলংস করছেন, আপনার এক্সপার্টাইজ কোথায় কোথায় আছে, আপনি পড়াশোনা কতটুকু করেছেন, কি কি সার্ভিস দিচ্ছেন। সো ইটস ইউ। এইটা হচ্ছে আপনার প্রোফাইল, যেটা লিঙ্কডইন মেনটেন করে। অলমোস্ট সব প্রফেশনালদের প্রোফাইলটা লিঙ্কডইনে মেনটেন করা হয়। আর একটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওটা কি? যে মানুষ তার কাজটাকে দেখায়। আপনি হয়তো বলছেন যে আপনি এই পার্টিকুলার স্কিলে এক্সপার্ট, মানুষ বলবে যে শো মি, আপনি কোন কোন কাজ করছেন বা আপনি কেমন কাজ করেন আমাকে দেখান। খুব সিম্পল। সো আপনি যে দেখাবেন, কি দেখাবেন, কোথায় দেখাবেন, সো ডেফিনেটলি এই প্রুফটা দেওয়ার জন্য আপনার কোথাও না কোথাও আপনার কাজগুলো রাখতে হবে। এইটা আপনি পার্সোনাল ওয়েবসাইটে রাখতে পারেন নিজের,
আপনি চাইলে Behance রাখতে পারেন, চাইলে Dribbble রাখতে পারেন, চাইলে Pinterest রাখতে পারেন। সো যে কোনো একটা প্ল্যাটফর্মকে আপনি বেছে নিতে পারেন বা সবগুলো প্ল্যাটফর্মকে আপনি বেছে নিতে পারেন। সো সেখানে আপনি যে কাজগুলো করেন বা আপনার এক্সপার্টাইজের যে এক্সিস্টিং অলরেডি কিছু কাজ করেছেন, এইটা হচ্ছে আপনি দেখাবেন। দ্যাটস মিন আপনার প্রোফাইল এবং পোর্টফোলিও এই দুইটা মিলে হচ্ছে কন্টেন্ট। ওকে, সো আপনাকে প্রথমে কন্টেন্ট মার্কেটিংটা জানতে হবে। কন্টেন্ট মার্কেটিংটা কি? যে যেমন আমরা যদি একটু গুছিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, একটা সিঙ্গেল স্কিল আপনার আছে, আমি ধরে নিলাম যে আপনি ব্র্যান্ডিংটা খুব ভালো বোঝেন, অথবা আপনি অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারটা খুব ভালো ডিজাইন করতে পারেন। সো এখন আপনাকে এই বেস্ট কন্টেন্ট দিতে হবে কন্টিনিউয়াসলি, যে আপনাকে এই ব্র্যান্ডিংয়ের একটা ভালো ডিজাইন ব্র্যান্ডিং কোথায় হয়, সো আপনি এই বিষয়ে কন্টিনিউয়াসলি আপনাকে হয় ডিজাইন অথবা কোনো টিপস ভ্যালুয়েবল এই ধরনের কিছু শেয়ার করতে হবে, এবং কন্টিনিউয়াসলি আপনার যে কাজগুলো আপনি করছেন, এটা হতে পারে যে আপনার প্রথম দিকে আপনি যদি একদমই ফ্রেশার হন বা বিগিনার হন, আপনার হয়তো পোর্টফোলিওর জন্য সরাসরি কোনো কাজ যদি নাও থাকে, আপনি কোনো ডেমো কাজ করে নিতে পারেন, ফ্রিতে কারোর কাজ করে দিতে পারেন। যে আমি আপনার একটা হলো টং দোকান আছে সাপোজ, সো টং দোকানের একটা লোগোটা আপনি ডিজাইন করে দেন, যে আমি আপনার দোকানের একটা ব্র্যান্ডিং করে দিচ্ছি। সো ওইটা আপনি পোর্টফোলিও হিসাবে কাজে লাগান, আপনি একটা কেস স্টাডি তৈরি করেন। ওকে, সো দিস ইজ দ্য নম্বর ওয়ান। আপনাকে অফকোর্স কন্টেন্ট দিতে হবে, এবং কন্টেন্টটা আপনাকে পোর্টফোলিও এবং প্রোফাইল দুই জায়গাতেই দিতে হবে। এইটা আপনার পার্সোনাল ব্র্যান্ডটাকে ডেভেলপ করবে, এবং আপনি যে একজন প্রফেশনাল এইটা হচ্ছে তার প্রুফ। এখন হচ্ছে আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা আসি পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিংটা এই জন্য গুরুত্বপূর্ণ যে মানুষ সবসময় স্পেশালাইজডের কাছে যেতে পছন্দ করে। আপনি দুনিয়ার সমস্ত স্কিল জানেন, তার মানে আপনি ভালো মতো কোনোটাই জানেন না। আপনি সবার জন্য কাজ করেন, তার মানে আপনি কারোর জন্য কাজ করেন না। যে সবার সে অ্যাকচুয়ালি কারো না। সো আপনাকে কোনো একটা স্পেসিফিক এরিয়াতে স্পেশালাইজডের মতো করে নিজের ব্র্যান্ডিংটা স্ট্যাবল করতে হবে। সো আপনি যদি মনে করেন যে আপনি ব্র্যান্ড ডিজাইনার হবেন বা লোগো ডিজাইনার হবেন বা ওয়েবসাইট ডিজাইনার বা অ্যানিমেটর বা ওয়েব ডেভেলপার, হোয়াট এভার ইউ হ্যাভ, সো এইটার সেম টপিক্সের উপরে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, সেম টপিক্সের উপরে আপনাকে পোস্ট করতে হবে। এইভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে খুব স্ট্রং করে ফেলতে হবে। দেন আপনি যখন নিয়মিত কন্টেন্ট দিচ্ছেন, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং গ্রো হচ্ছে, তখন কিন্তু ট্রাস্ট তৈরি হবে। একজন যখন আপনার প্রোফাইলে ভিজিট করবে বা আপনার পোর্টফোলিও দেখবে, সো সে বুঝতে পারবে যে এই মানুষটা প্রফেশনাল, তাকে ট্রাস্ট করা যায়, সে আমার এই প্রবলেমটা সলভ করতে পারবে। ওকে, সো দেখেন ট্রাস্টটা যখন হয়ে গেল, তখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে কল, ডিসকভারি কল। এটা হচ্ছে দুইটা রকমের হয়। এক ক্লায়েন্টের কল হয়, আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন অথবা ক্লায়েন্ট আপনাকে অ্যাপ্রোচ করবে। সো আপনি ক্লায়েন্টকে খুঁজে বের করবেন অথবা ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করবে। এটাকে বলে ইনবাউন্ড মার্কেটিং, মার্কেটিংয়ের ভাষায় ইনবাউন্ড, আউটবাউন্ড। সো যেটাই হোক, আপনি ক্লায়েন্টকে খোঁজেন আর ক্লায়েন্টই আপনাকে খুঁজুক, যখন ট্রাস্ট বিল্ডিং হবে তখন আপনাদের একটা কনভারসেশন কন্টিনিউ হতে পারে। সে হয়তো কোনো একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে আপনার কাছে আসতে পারে, যে আমার একটা অ্যানিমেশন করা দরকার, বা আমার একটা ওয়েবসাইট আছে, এটাকে আমি রিডিজাইন করতে চাচ্ছি, বা একটা ল্যান্ডিং পেজ প্রয়োজন, অথবা আমার ব্র্যান্ডিংটা ভালো মতো করা প্রয়োজন, অথবা আমার লোগো প্রয়োজন বা ওয়েবসাইট। সো এই দেখেন একটা প্রবলেম নিয়ে আসবে। সো যখন প্রবলেম নিয়ে আসবে, আপনি কি তখন বলবেন যে আমি লোগো ডিজাইনার, ওকে তুমি ঠিক জায়গায় আসছো, আমি এত দিনের এক্সপার্ট, খুব ভালো হয়েছে, আমাকে এত টাকা দাও, আমি করে দিচ্ছি। সো এটা কিন্তু কাজ করবে না, অ্যাকচুয়ালি এইভাবে কাজ করেও না। সো আপনাকে কি করতে হবে? আপনাকে কাজ শুরু করার আগে, সো নম্বর 5 স্টেজেরটা যদি আমরা বলি, কাজ শুরু করার আগে ডেফিনিটলি আপনাকে তার বিজনেসটা একটু অডিট করতে হবে। আপনি ধরে নিলাম যে তার ব্র্যান্ডিং করতে চাচ্ছেন। সো ব্র্যান্ডিং যদি আপনি করতে চান,
তাহলে আপনি যেইটার ব্র্যান্ডিং করবেন সেই বিজনেস সম্পর্কে যদি আপনি প্রপারলি না জানেন, আপনি তো ভালো ব্র্যান্ডিং বা ভালো ব্র্যান্ড ডিজাইন করতেই পারবেন না। সো আপনাকে অডিট করতে হবে কেমন? আপনাকে কিছু কোশ্চেন রেডি করতে হবে যে আপনার বিজনেস কেমন, আপনার বেসিক্স যে বিষয়গুলো আছে, যে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, সো আপনি কি ধরনের চেঞ্জ চাচ্ছেন, আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন, বা কি ধরনের প্রবলেম ফেস করছেন, বা কি হলে ভালো হয়, আপনি কি চাচ্ছেন। সো এই ব্যাপারগুলো জানতে হবে, অডিট করতে হবে, হ্যাঁ, রিসার্চ করতে হবে। দেন আপনাকে তার যে অডিটগুলো আপনি করলেন বা যে প্রবলেমগুলো আপনার সঙ্গে শেয়ার করা হয়েছে, আপনি যেটার সলিউশন পেয়েছেন, এইগুলোর কে আপনি যে সলিউশনটা আপনি দিবেন, এইটার একটা স্ট্র্যাটেজি তৈরি করে একটা প্রপোজাল পাঠান। আপনি তাকে বলেন যে আমি ফেজ 1-এ এইটা করব, ফেজ 2-তে এইটা করব, ফেজ 3-তে এইটা করব, এবং এইটা করার ফলে তোমার এখানে এখানে ইম্প্যাক্ট আসবে। সো এই টোটাল স্ট্র্যাটেজিক্যাল এইরকম একটা আপনি প্রপোজাল পাঠান। এই প্রপোজাল পাঠানোর পরপরই অ্যাকচুয়ালি সে যেন প্রপোজালটা এমনভাবে সে দেখতে পারে যে টোটাল সিনারিওটা সে বুঝতে পারে যে ও আচ্ছা, আমি যদি এই প্রজেক্টটা করি বা আমি যদি এই ডিজাইন বা এই ব্যানারটা করি, তাহলে আমার এই ট্রান্সফরমেশনটা আসবে, অথবা আমার বিজনেসে এতটুকু এই রিলেভেন্ট গ্রোথটা হবে। সো যখন ক্লিয়ারিটি থাকে, তখন প্রজেক্টটা ক্লোজ করা অনেক সহজ হয়ে যায়। এখন নাম্বার 7, যে প্রজেক্ট ক্লোজ। আপনি হয়তো সমস্ত আপনি ঠিকঠাক মতো মেনটেন করছেন, আপনার কাছে অনেকগুলো ডিসকভারি কল আসছে, অথবা আপনিও অনেক ক্লায়েন্টকে রিচ করছেন। সো আমরা পরের একটা ক্লাসে আমরা হচ্ছে ইনবাউন্ড, আউটবাউন্ড এবং মার্কেটিং, প্রোফাইল, সো এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আমাদের ক্লাসের মধ্যে থাকবে, সেখানে আমরা বিস্তারিত কথা বলবো। সো এই বিষয়টা আপনি হয়তো সব কিছুই করে আসছেন, বাট 7-এ প্রজেক্টটা ক্লোজ করে ডিলটা ফাইনাল করতে যে অনেক সময় কিছু প্রবলেম হয়, যেমন সে হয়তো একটু টাইম নিতে পারে যে ওকে ঠিক আছে আমি পরে দেখতেছি, বা কনভারসেশন চললো, এমন একটা পর্যায়ে আছে যে আপনার কনভারসেশন যে শেষ হয়ে গেল, আপনি তাকে একটা প্রপোজাল পাঠাইছেন, সে এই প্রপোজালটা হয়তো সিন করছে, বাট কোনো রিপ্লে পাচ্ছেন না আপনি। সো তখন কি করবেন? ওকে, সো এইটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে আমরা একটু আলোচনা করি। বাট নাম্বার 8-এর ব্যাপারটা হচ্ছে, আপনার যখন যদি, ওইটা তো ডিফারেন্ট থিং যে আপনি তখন কি করবেন, বাট প্রজেক্টটা ক্লোজ যখন হয়ে যাবে, যখন সে আপনার প্রপোজালটা ক্লিয়ার দেখতে পারবে এবং বলবেন যে ওকে লেটস গো, আমরা একসঙ্গে প্রজেক্টটা শেষ করি, দেন আপনার প্রজেক্টটা ক্লোজ হলো, আপনি কাজ করলেন, পেমেন্ট পেলেন। এরপরের যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে যে আপনি রিপিটেডলি এবং খুব ভালো করে যদি কাজ করেন, এই ক্লায়েন্ট আপনাকে আরও অন্যান্য ক্লায়েন্টের কিন্তু রিকমেন্ড করতে পারে যে আমি অমুক জায়গা থেকে এই সলিউশনটা পেয়েছিলাম, সো তোমরা এখানে ট্রাই করতে পারো, অথবা সে খুব সুন্দর আপনাকে একটা ফিডব্যাক দিতে পারে। সো দিস ইজ দ্য একটা ফানেল। সো আপনাকে যদি এই ফানেলটা আপনি মেনটেন করেন, তাহলে ইট শুড বি ভেরি গ্রেট, এবং আপনার একটা স্ট্রং ক্যারিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা একটু সামনের দিকে আগাই। কিছুক্ষণ আগে আমরা যেটা বলছিলাম যে ডিসকভারি কল ফ্রেমওয়ার্ক, আপনাকে কিছু কোশ্চেন করতে হবে যখন আপনার কাছে কোনো কল আসবে, অথবা কোনো আপনি ক্লায়েন্টের কাছে অ্যাকচুয়ালি আপনি নিজে গিয়েছেন, আপনার সঙ্গে একটা কনভারসেশন হয়েছে। সো আমাদের মনে হয় লিঙ্কডইনের আগের যেই ক্লাসটা ছিল, ওই ক্লাসে আমরা এই বিষয়টা কিছুটা কভার করেছি। সো ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল, যে আপনি প্রথমবারেই তার কাছে কোনো কিছু সেল করতে যাবেন না। প্রথমবারে তাকে আপনি নক করবেন, অথবা আপনি লিঙ্কডইনে কোনো আপনার টার্গেটেড যে ক্লায়েন্ট, তাকে প্রথমবারেই আপনি হচ্ছে মেসেজ করতে যাবেন না, প্রথমে তাকে চিনতে দেন। কিভাবে? তার কোনো একটা পোস্টে আপনি হয়তো রিয়্যাক্ট করেছেন, রিলেভেন্ট কোনো কমেন্টস করেছেন, অথবা এইভাবে করার পরে যে তার কাছে কানেক্ট করছেন উইথ মেসেজ, যে আপনার বিজনেসটা বা আপনার এই ধরনের পোস্টগুলো ভালো লাগে, আমি কয়দিন ধরে দেখেছি,
সো আমি অমুক প্রফেশনে আছি। সো এইভাবে ছোট্ট একটা লাইনে আপনি একটা তাকে কানেক্ট পাঠাইতে পারেন। সে যদি রিস্ক করে, দেন আপনি তাকে অ্যাপ্রোচ করতে পারেন এইভাবে যে, আপনি এই বিজনেসটা তো করছেন, সো অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আমি একটু দেখলাম, সো আপনার বিজনেসের এই জায়গাটাকে যদি ইমপ্রুভ করা হয় তাহলে এইরকম একটা ট্রান্সফরমেশন আসতে পারে। সো আপনি কিন্তু বলছেন না যে আমি লোগো ডিজাইনার, আমাকে কাজ দাও, বা আমি অ্যানিমেশন করতে পারি, আমাকে তুমি কাজ দাও, এইটা কিন্তু আপনি বলছেন না। সো আপনি কোনো একটা প্রবলেম তাকে ধরিয়ে দিয়েছেন, অথবা কোনো একটা ব্যাপার নিয়ে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করছেন। সো এইভাবে কিন্তু আপনাদের কনভারসেশনটা শুরু হতে পারে। ওকে, সো কনভারসেশন হয়ে গেল। এখন সে আপনার কাছে হয়তো সরাসরি কোনো একটা বিষয় নিয়ে বলছে যে ওকে ঠিক আছে, তুমি যেহেতু বুঝেছো যে আমার ব্র্যান্ডিংটা একটু স্ট্রং করতে হবে, সো আসো আমরা তাহলে, তুমি বলো আমার জন্য তুমি কি করতে পারো। সো এইটা হচ্ছে এখান থেকে ডিসকভারি কলটা শুরু হয়েছে। আপনাকে কিছু কোশ্চেনের মধ্য দিয়ে আগে বুঝে নিতে হবে পুরো ব্যাপারটা। যেমন আপনার আপনার বিজনেসটাকে বুঝতে হবে। আপনি যার জন্য কাজ করছেন, আপনাকে এই ধরনের কোশ্চেন করতে হবে যে আপনার বিজনেসটা কী? অর্থাৎ ক্লায়েন্টের মূল ব্যবসার ধরন এবং মডেলটা আপনাকে বুঝে ফেলতে হবে। নাম্বার 1, যে তার হচ্ছে, আমি ধরে নিলাম যে তার পার্টিকুলার কোনো একটা সে কিচেন আইটেম ই-কমার্স একটা প্রোডাক্ট সে সেল করে। ওকে, তো তার লোগোর ভিতরে এরকম কোনো কিছু নাই, বা ব্র্যান্ডের ভিতরেও এরকম কোনো কিছু নাই যে দেখলে মানুষ বুঝবে যে এটা কুকারিজ আইটেমের প্রোডাক্ট সেল করে। অথবা মনে করেন যে তার কোনো রেস্টুরেন্ট আছে, বা অনলাইন কোনো শপ আছে, হোয়াট এভার। সো তার বিজনেসটা কি, এটা অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে। ওকে, দেন নাম্বার 2 হচ্ছে আপনার কোশ্চেন করতে হবে যে আপনার টার্গেট কাস্টমার কারা, অর্থাৎ কে কিনেছে, কোথায় আছে। যদি বাচ্চারা, তার তার টার্গেটেড কাস্টমার যদি বাচ্চারা হয় তাহলে ডিজাইন টোন একরকম হবে, যদি বড় হয় তাহলে একরকম হবে, যদি কর্পোরেট হয় তাহলে একরকম হবে। শুধু ডিজাইনের কথা, শুধু ডিজাইনের বিষয়টা আমি বলছি না, আমি অন্যান্য সমস্ত প্রফেশনস বা স্কিলের কথাই বলছি, যে টোটাল সিনারিওটাই তখন চেঞ্জ হয়ে যাবে। এবং এরপরে আপনাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি সে কিসের সমাধান চাইতেছে আপনার কাছে, এবং কোন চ্যালেঞ্জটা সে ফেস করতেছে। এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে, এবং এই বিষয়গুলো জানতে হবে যে সে লিড অ্যাকচুয়ালি তার কোথা থেকে ফ্লো হচ্ছে, এবং তার কনভার্সনটা কেমন হচ্ছে, এবং যদি তার কনভার্সনটা লুজ হয় তাহলে কেন লুজ হচ্ছে। দ্যাটস মিন, ধরে নিলাম যে কোকারিজের কথা, সো তার হয়তো অফ অনলাইনে কোনো একটা সে সেল করে। সো আপনাকে এতটুকু জানতে হবে যে আপনার লিডটা কিভাবে আসে, আপনি কিভাবে মানুষকে বা আপনার টার্গেটেড কাস্টমারকে আপনি অ্যাপ্রোচ করেন, আর কিভাবে তারা আপনার প্রোডাক্টটা কেনে। সো এই জার্নিটা যখন আপনি জানবেন ক্লিয়ারলি, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার তাহলে এখানে এখানে এই ধরনের টোন ব্যবহার করতে হবে। এবং ফাইনালি, যে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে কি চাচ্ছে, অর্থাৎ কতটুকু কাজ পেলে আপনার কাছে মনে হয় যে সে মনে করবে যে ইয়েস, আমাদের প্রজেক্টটা সাকসেস হইল। সো এই প্রজেক্টে অ্যাকচুয়ালি সে কী রেজাল্ট আশা করছে, এই ব্যাপারটা যদি আপনি ক্লিয়ার হন, আপনার পরিশ্রম অনেক কমে যাবে। আদারওয়াইজ আপনি মডিফাই, সে হয়তো একরকম চাইতেছে, আপনি হুট করে কাজ শুরু করে দিয়েছেন, কাজ প্রজেক্ট শেষ করার পরে দেখা গিয়েছে যে এই কাজটা তার মনের মতো হয় নাই। সো আলটিমেটলি রেজাল্ট কিন্তু এভাবে আসছে না। সো এই জন্য আপনি যদি শুরু থেকেই একদম ক্লিয়ার হয়ে নেন তাহলে স্পেসিফিক কাজটা আপনি করতে পারবেন। দেন আপনাকে জানতে হবে যে ক্লায়েন্টের কাছে তার কেপিআইটা কি, অর্থাৎ তিনি সাকসেসটাকে, অর্থাৎ সবচাইতে কোন বিষয়টা, অর্থাৎ কি পারফরমেন্স ইন্ডিকেটর, কেপিআই, এইটা তার কাছে কোনটা, কোন বিষয়টা তিনি মনে করছেন যে এইটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড মার্কস। সাপোজ আপনি কোনো লোগো ডিজাইন করছেন, সো আপনি তার কাছ থেকে এই ব্যাপারটা একটু জেনে নিতে পারেন, এক্সাম্পল হিসাবে জেনে নিতে পারেন যে আপনি কেমন আশা করেন, বা অ্যাকচুয়ালি বিজনেসের ক্ষেত্রে তার লোগোটা চেঞ্জ করাটা কি বেশি জরুরি, নাকি আরও অন্যান্য ব্র্যান্ডিংয়ের যে ওয়ে অফ কমিউনিকেশন আছে, দেখা যাচ্ছে তার লোগো একরকম, তার ভিজিটিং কার্ড একরকম, বাট সে হয়তো জানেই না এই ব্যাপারটা। সো আপনি হয়তো তাকে একটু রিলেট করে দিলেন। এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনি যখন একদম ক্লিয়ার হয়ে যাবেন, আপনার জন্য কাজ করতে অনেক সহজ হবে, এবং সে আপনার সার্ভিসটা নিতে থাকবে এবং রিকমেন্ডও করতে থাকবে।
সো আমরা শুরুতেই বলছিলাম যে প্রবলেম খুঁজুন, ডিজাইন বিক্রি করবেন না। যেহেতু আমি ধরে নিচ্ছি যে একজন ডিজাইনার যদি সে চিন্তা করে যে সে শুধু ক্লায়েন্টের কাছে মনে হয় যে লোগো দরকার না, অ্যাকচুয়ালি তাদের লোগোর যেখানে প্রয়োজন সেখানে ব্র্যান্ড ট্রাস্টটা কম। যাদের লোগোর দরকার তাদের অ্যাকচুয়ালি ব্র্যান্ড ট্রাস্টটা কম। সো আপনাকে এই ব্যাপারটা বুঝে দিতে হবে, প্রবলেমটাকে ফাইন্ড আউট করে দিতে হবে। আপনি সরাসরি বলবেন না যে আপনার লোগোটা করতে হবে, আপনি এইটা বলতে পারেন যে অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আমি দেখলাম যে আপনাদের ব্র্যান্ড ট্রাস্টটা মনে হচ্ছে একটু কম, এই জায়গাটাতে যদি একটু ঠিক করা যায় তাহলে বেটার হয়। আপনি হয়তো তাদের কোনো কম্পিটিটরের কোনো একটা অ্যানালাইসিস করে কোনো কম্পিটিটরের কোনো একটা অংশ বা ডিজাইন বা সামথিং আপনি তাদেরকে দেখাইলেন যে দেখো তোমার সেম সেগমেন্টে এরা কিন্তু এই জায়গাটাতে ভালো করছে, কারণ তাদের ব্র্যান্ডটা বেশি ট্রাস্টেবল মনে হচ্ছে। সো তোমার কিন্তু এই ব্যাপারটা এইরকম। সো আপনি যখন এই সলিউশনটা দিবেন তখন সে মনে করবে যে ও আচ্ছা আপনি তার বিজনেসটা খুব ভালো মতো বুঝছেন। সে নিজেই তখন বলবে যে আচ্ছা ঠিক আছে তাহলে কি করা দরকার, দেন আপনি লোগো তৈরি করবেন। এখন ওয়েবসাইটের যাদের প্রয়োজন, অ্যাকচুয়ালি তাদের ওয়েবসাইট দরকার না, তাদের প্রয়োজন হচ্ছে সেলস। সো আপনি এই ব্যাপারটা তাকে একটু মাথায় ধরে দিতে হবে যে যারা ওয়েবসাইট ডিজাইন করছেন, সো আপনার ওয়েবসাইট থেকে যে সেলস আসে না এটা হচ্ছে সমস্যা। আর এইটার সঙ্গে সঙ্গে বলতে হবে যে ঠিক এই পার্টিকুলার জায়গাটাতে যদি একটু কাজ করা যায় তাহলে আপনার সেলসটা অনেক বেশি আসবে। সো সে যখন দুইটার রেজাল্ট পাশাপাশি কম্পেয়ার করার সুযোগ পাবে, তার কাছে একটা ক্লিয়ারিটি আসবে এবং সে রিয়েলাইজ করবে যে ও আচ্ছা তাহলে তো আসলেই আমাদের ওয়েবসাইটটা রিডিজাইন করা দরকার। সো দিস ইজ দ্য ফ্যাক্ট যে কিছু কিছু মানুষ মনে করে যে ক্লায়েন্ট মনে হয় আসছে কিছু বলছে, আমি শুধু জি হুজুর করে করে যাব, ইয়েস 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 বলে যাব, আমার মনে হয় কাজ চলে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইরকম না। আপনাকে কখনো কখনো ক্লায়েন্ট বুঝবে না যে অ্যাকচুয়ালি তার প্রবলেম কোথায়। যেহেতু আপনি প্রফেশনাল, আপনাকে ফাইন্ড আউট করে দিতে হবে যে অ্যাকচুয়ালি দেখো যে তুমি তো আসছো বা আমাদের তো এই বিষয়ে কথা হচ্ছে, বাট আমি একটু অডিট করে দেখলাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা এখানে এখানে, তুমি যদি এই জায়গাটাতে কাজ করো তাহলে তোমার এইরকম একটা সলিউশন আসবে এবং তুমি এইরকম রেজাল্ট পাবা। সো তাহলে কি হবে, তাহলে আপনার সঙ্গে তার প্রাইস নিয়ে ওইভাবে আর আর্গুমেন্ট হবে না। আদারওয়াইজ সে হয়তো আপনার সঙ্গে প্রাইস বা ছোট ছোট বিষয়গুলো নিয়ে দেখবেন যে আপনার অনেক স্ট্রাগল করতে হচ্ছে। ওকে, সো এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আপনি একটা ভালো ক্লায়েন্টকে কিভাবে অফার দিবেন, অর্থাৎ আপনি প্রপোজাল করবেন। আপনি তো প্রবলেম তাকে জানালেন, সে প্রবলেমটা দেখলো যে ওকে তার একটা ওয়েবসাইট দরকার বা তার রিব্র্যান্ডিং দরকার। সো এখন আপনি তার কাছে কি অফার করবেন, কিভাবে প্রপোজাল পাঠাবেন, এবং দিস ইজ দ্য ফ্রেমওয়ার্ক। আপনি যদি এই ফ্রেমওয়ার্কটা ফলো করতে পারবেন ইউ ক্যান নেইল ইট। আপনি আশা করা যায় যে যে কোনো ধরনের ডিল আপনার 80+ রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন, ইটস প্রুভেন। ওকে, নম্বর 1, আপনার প্রপোজালের মধ্যে 8টি ধাপ থাকবে। সো প্রথম ধাপে খুবই অল্প কথায় স্পষ্টভাবে ক্লায়েন্টের প্রবলেমগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার ওয়েবসাইটে বা আপনার ব্র্যান্ডিংয়ে অথবা আপনার বিজনেসে এই জায়গাটাতে প্রবলেম আছে বা আপনার প্রবলেমগুলো হচ্ছে এই। ওকে, নম্বর 2 হচ্ছে এই প্রবলেমের কারণে আপনার এখানে এখানে এই ক্ষতিটা হচ্ছে বা আপনি এখানে এখানে এই লস করছেন বা সেলস কমে যাচ্ছে। এখন তৃতীয় নম্বরে হচ্ছে আপনার সলিউশন। এইবার আপনি বলবেন যে আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনার যেই প্রবলেমটা, যে ক্ষতিটা হচ্ছে বা যে প্রবলেমটা হয়েছিল এটার সলিউশন হয়ে যাবে। ওকে, সো এই প্রথম 3টা ধাপ এতটুকু গেল। এইবার আপনি 4th লেয়ারে যে বলবেন যে আমরা কাজটাকে ঠিক এইভাবে করতে চাই। আমরা কাজটা এইভাবে যদি করি এবং ফেজ 1-এ ফেজ 2-তে
টোটাল আপনি যেই কাজ করতেছেন, সাপোজ আপনি একটা রিব্র্যান্ডিং করতে চাচ্ছেন। সো এই রিব্র্যান্ডিং করার ওয়েটা তাকে আপনি বলতে পারেন, যে আপনি তাকে বলতে পারেন যে আমি প্রথমে রিসার্চ করব, এরপরে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করব, এরপরে আপনাকে একটা ফিডব্যাক দিব, এবং আপনার কন্টেন্ট যেটা আছে এই অনুযায়ী আমি একটা ডেমো তৈরি করে আপনার সঙ্গে দেখাবো। এরপরে আমরা একটা ফাইনালাইজড করে আপনাকে ফাইনাল রেজাল্টটা দিব। সো এই স্ট্র্যাটেজিটা আপনি তাকে বলবেন যে দিস ইজ দ্য ওয়ে, অ্যান্ড আপনি সেই সঙ্গে সঙ্গে প্রসেসটাও জানিয়ে দিবেন। নাম্বার 6 হচ্ছে আপনার একটা ডেলিভারি টাইম থাকতে হবে। আপনি বলবেন যে উইথিন 1 উইকস অর 3 ডেজ বা 1 ডেজ হোয়াট এভার ইউ নিড, আপনি ওই টাইমটা মেনশন করে দিবেন, এবং তার কাছে এই পুরো ইনভেস্টমেন্টটা আপনি বলে দিবেন যে এইটাকে প্রাইস লিস্ট হিসাবে না দেখে ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট হিসাবে তার কাছে দেখবে। অর্থাৎ ইনভেস্টমেন্টের এখানে আপনি তাকে বলবেন যে আপনি এই ভ্যালুগুলো পাচ্ছেন, এবং এইটার জন্য আপনার এই রকম একটা ইনভেস্টমেন্ট লাগবে, যেখানে আপনার প্রাইসটা আপনি ওখানে উল্লেখ করবেন। আর এরপরে আপনি তাকে একটা গ্রান্টি দিবেন নাম্বার 8 ফাইনালি, এবং বলবেন যে দেখো, তুমি যদি আমার কাজে স্যাটিসফাইড না হও, তারপরেও আমাদের সমস্ত প্রজেক্ট শেষ হওয়ার পরেও যদি তুমি আমার কাজের স্যাটিসফ্যাকশনে না থাকো, তাহলে কিন্তু আমি তোমার ফুল অফ মানি রিটার্ন করে দিব, অথবা আপনি তার কাজটা আরও মডিফাই করে দিবেন। সো আপনি আপনার মতো করে আপনি যেটা করেন, আপনার যেই, এটাকে একটা যদি বিজনেস ধরি, সো বিজনেসের আপনার যেই নীতিটা আছে ওই অনুযায়ী আপনি একটা নিশ্চয়তা তাকে যদি দিতে পারেন, তাহলে আপনার ভিতরে ট্রাস্ট তৈরি হবে। সে বুঝতে পারবে কতদিন সময় লাগছে, কত টাকা লাগছে, কিভাবে আপনি কাজটা করেন, কি সলিউশন আসবে, এবং কোন ইম্প্যাক্ট, অর্থাৎ যে ক্ষতিগুলো হচ্ছিল সেই ক্ষতিগুলো যার হচ্ছে না এই ব্যাপারটাও সে বুঝতে পারবে। অর্থাৎ তার কাছে টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো দিস ইজ দ্য পাওয়ারফুল অফার ফ্রেমওয়ার্ক। আপনি যদি এই 4টা লেয়ার বা এই 8টা লেয়ার মেনটেন করে কোনো প্রপোজাল রেডি করতে পারেন, এবং ওই ক্লায়েন্ট যদি আপনার পোর্টফোলিও এবং প্রোফাইল দেখে আপনারকে মনে করে যে ইউ আর প্রফেশনাল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, সো এখানে 80% প্লাস সম্ভাবনা থাকে কাজটা আপনি পেয়ে যাবেন বা প্রজেক্টটা ক্লোজড হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। আমরা একদমই আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যদিও। আপনি কাজটা করে দিয়েছেন, এরপরে হয়তো বা আপনি প্রপোজাল পাঠিয়েছেন, বাট ক্লায়েন্ট হয়তো বলতেছে যে প্রাইসটা অনেক হাই মনে হচ্ছে। সো আপনি কি করবেন? ধপ করে প্রাইস কমিয়ে দিবেন যে ঠিক আছে তুমি যা পারো দিও, এইরকম করবেন? ব্যাপারটা তা না। অ্যাকচুয়ালি প্রাইসটা যখন বলবে যে আমি প্রাইসটা অনেক আমার কাছে বেশি মনে হচ্ছে, তখন অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখান থেকে আপনার সেলসটা শুরু হতে যাচ্ছে। তার মানে ক্লায়েন্টের সমস্ত কিছু ঠিক আছে, জাস্ট প্রাইস নিয়ে ইস্যু মনে হচ্ছে। প্রাইস তখনই ইস্যু হয় যখন ভ্যালুটা কম মনে হয়। আপনি যদি তাকে ভ্যালুটা বেশি দিতে পারেন, তার মানে আপনার যে আগের স্লাইডে আমরা দেখলাম যে আপনাকে অফার প্রপোজাল পাঠানো, ওখানে আরও ভ্যালু অ্যাড করতে হবে। আপনার ভ্যালুটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে প্রাইসটা কম মনে হবে। যেখানে ভ্যালু বেশি সেখানে প্রাইসটা কম মনে হয়। ওকে, সো এরপরে আপনি যদি মনে করেন যে আপনাকে একটা অবজেকশন দিল যে দেখো, অনেকে তো $5 লোগো করে দেয় বা এই কাজটা করে দেয়, তুমি কেন আমার কাছে $500 চার্জ করছো? সো এই ব্যাপারটা আপনি তাকে একটু জানিয়ে দিতে পারেন। আপনি হয়তো তখন একটু আপনি ক্লিয়ার করে দিতে পারেন যে দেখো, তাদের ভিতরে আর আমার ভিতরে এই হচ্ছে পার্থক্য। আমি শুধু লোগো ডিজাইন করছি না, আমি তোমার ব্র্যান্ডটাকে ট্রান্সফর্ম করার ডিজাইন করছি, যেটা তোমার বিজনেস গ্রোথ নিয়ে আসবে। অথবা আমি শুধু ওয়েবসাইট ডিজাইন করছি না, আমি তোমার সেল হয়, তোমার বিজনেসটা বেশি সেল হয় এই রকম ইউজার এক্সপিরিয়েন্স মেনটেন করে বা কনভার্সন ফোকাসড আমি একটা ওয়েবসাইট তোমাকে ডিজাইন করে দিচ্ছি। এবং রেজাল্ট যদি তুমি না পাও, তাহলে
তুমি কিন্তু এই নিশ্চয়তাগুলো পাচ্ছ এবং আমি কিন্তু প্রফেশনাল। সো এই ব্যাপারগুলো আপনাকে তাকে বলে দিতে হবে যে তুমি তুলনা করে তুমি তুমি যে ফাইবার বা সামথিং লাইক দ্যাট এই ধরনের মার্কেট থেকে তুলনা করছো, অ্যাকচুয়ালি এই হচ্ছে রিজন বা পার্থক্য। আচ্ছা, এরপরে নাম্বার 3 যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যদি শুরুতে জেনে নিতে পারেন যে ক্লায়েন্টের অ্যাকচুয়ালি কোনো বাজেট আছে কিনা, তাহলে আপনার জন্য অফার দিতে একটু সুবিধা হবে। সো ক্লায়েন্টের বাজেট হচ্ছে হয়তো $5,000, আপনি তাকে $500 প্রপোজাল পাঠাইছেন। এইটা কেমন যেন একটা ব্যাপার হয়ে যাবে। আবার ক্লায়েন্টের বাজেট হয়তো $500, আপনি তাকে $5,000 একটা প্রপোজাল পাঠাই দিছেন। সো এইটা হচ্ছে আপনি যদি এইটা আপনার ওয়ে অফ কনভারসেশনের আপনি যদি জানতে পারেন যে এই পার্টিকুলার প্রজেক্টে তোমার কোনো বাজেট আউটলাইন আছে কিনা, থাকলে আমাকে ফ্রিলি জানাতে পারো, আমি ওই অনুযায়ী তোমার জন্য একটা প্রপোজাল রেডি করছি। সো তাহলে এটাও কিন্তু সাউন্ডস গুড, এইটাও একটা ভালো ডিল হতে পারে। ওকে, এরপরেও যদি আপনি দেখা যাচ্ছে যে আপনার মিনিমাম যে বাজেট বা আপনি যেই প্রাইসের নিচে অ্যাকচুয়ালি কাজ করতেই চান না, এরপরেও যদি ক্লায়েন্ট এগ্রি না করে, সো তখন আপনি কি করবেন? এরপরে এখানে একটা টেকনিক আছে। এখানে হচ্ছে আপনি বলতে পারেন যে দেখো তুমি কেমন রেজাল্ট চাও। তুমি যদি মনে করো প্রিমিয়াম টাইপের রেজাল্ট চাও, তাহলে প্রিমিয়াম সলিউশন নিতে পারো। এবং তুমি যদি মনে করো যে শর্ট টাইম একটা সার্ভিস নিবা, এরপরে আপডেট করবা, সেই সুযোগও কিন্তু তোমার আছে। সো ক্লায়েন্ট একদমই চলে যাওয়ার আগ দিয়ে আপনি তাকে লাস্টলি এই ব্যাপারটা বলতে পারেন যে ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম যে কেউ দোকানে একটা কোনো কিছু কিনতে গেছে, দাম বেশি মনে হয়েছে, দোকানদার আবার বলছে যে ঠিক আছে ভাই, যেহেতু আপনার বাজেট কম, তাহলে আপনি এই ধর এই 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 পণ্যটা দেখেন, এইটা হচ্ছে আপনার বাজেটের ভিতরে আছে। সো ব্যাপারটা হচ্ছে এইরকম, তখন অনেকটা দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট বুঝতে পারে যে ও আচ্ছা, তাহলে তো আমার একটা ডিসিশন নিতে হবে। ওকে, সো এর পাশাপাশি আপনি তাকে এইটা বুঝাইতে পারেন যে দেখো এই ইনভেস্টমেন্টে বা এই প্রজেক্টে তুমি যে কাজটা করছো, এইটা তুমি যদি করতে পারো তাহলে তোমার আরওআইটা কিন্তু এইরকম আসবে। আপনি যদি সংখ্যায় দেখাইতে পারেন, এটা সবচাইতে বেস্ট হয়। আরওআই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি এটা বুঝাইতে পারেন যে দেখো তোমার সেলস হচ্ছে না বা মানুষ তোমার ব্র্যান্ডকে ট্রাস্ট করছে না, যার কারণে অনেকেই কিনতে আসছে কিন্তু তোমার কম্পিটিটরের কাছে চলে যাচ্ছে। সো 10%ও যদি তোমার কাছে ফিরে আসে, তাহলে তোমার সেলস কিন্তু 10% গ্রো হচ্ছে প্রতি মাসে। এবং 10%-এর তোমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভ্যালু যদি এই হয়, তাহলে তুমি প্রতি মাসে শুধুমাত্র এই এতটুকু কাজ করার কারণে তুমি প্রতি মাসে তোমার যদি সাপোজ আমি ধরে নিলাম যে $1,00,000 তোমার প্রফিট হতো, এখন থেকে তোমার কিন্তু $1,10,000 প্রফিট হচ্ছে। সো এইভাবে আপনি যদি ক্যালকুলেটিভলি সংখ্যায় তাকে আরওআইটা একটু ক্যালকুলেট করে দিতে পারেন, সো তার কাছেও তখন ব্যাপারটা একটু ইজি মনে হবে এবং মনে হবে যে ও আচ্ছা, তাহলে তো কাজটা করাই যায়। সো দিস ইজ আওয়ার কনভারসেশনাল প্রোগ্রাম ছিল এবং এইটা ক্লোজিং। আগেরটা আমরা দেখলাম যে আপনি কিভাবে অবজেকশন হ্যান্ডেল করবেন, ক্লায়েন্ট যখন আপনাকে কোনো অবজেকশন দিবে বা কনভারসেশন হবে, এটা যখন কিভাবে হ্যান্ডেল করবেন। আর এইটার পরে আপনার হচ্ছে এটা ক্লোজিং। ঠিক আছে, ক্লোজিংটা হচ্ছে যে আপনি হয়তো কোনো ক্লায়েন্টের প্রবলেম খুঁজে পেয়েছেন, আপনি নিজে হয়তো কোনো ক্লায়েন্টকে রিচ করেছেন। ওকে, আপনি আপনার সঙ্গে তার মোটামুটি কমেন্টস হইছে। সে হয়তো আপনাকে আপনার ফেসটা বা প্রোফাইলটা একটু দেখছে বা সামথিং, এতটুকু পরিমাণ ইন্টারেক্ট হইছে। সো এখন আপনি তার কাছে কিছু প্রবলেমের কথাও বলছেন যে আপনার বিজনেসে এই প্রবলেম ছিল। সো আমি কি আপনার বিজনেসের জন্য একটা স্ট্র্যাটেজি প্রপোজাল তৈরি করতে পারি? সো এই ধরনের কোশ্চেনে মোটামুটি ক্লায়েন্ট অনেক সময় এগ্রি করে ফেলে যে ও আচ্ছা, তাহলে প্রপোজাল তো আমরা একটু দেখতেই পারি, এবং স্ট্র্যাটেজিক্যাল প্রপোজাল। কারণ এইটা এইটা কিন্তু একটা আপনি সরাসরি বলতেছেন না যে তুমি আমার কাছ থেকে কেনো, আমার কাছ থেকে ডিজাইন করাও বা আমার কাছ থেকে এই সার্ভিসটা নাও।
এইটা বলছেন না। আপনি একটা স্ট্র্যাটেজি প্রপোজাল তৈরি করছেন, আপনি ওয়ান কাইন্ড অফ তাকে হেল্প করতে চাচ্ছেন, এই ব্যাপারটা আপনি তাকে বলছেন। সো দিস ইজ দ্য ক্লোজিং কোশ্চেন। আপনাদের অনেক কনভারসেশন হলো, তখন আপনি তাকে এই ব্যাপারটা বলতে পারেন যে আপনি একটা স্ট্র্যাটেজি প্রপোজাল কি সেন্ড করতে পারি। ওকে, সো এখন হচ্ছে ফলো আপটা কীভাবে দিবেন, এটা খুব ইম্পর্টেন্ট। সো ফলো আপটা কীভাবে দিবেন, ফলো আপ মিনস হচ্ছে যে আপনি কোনো একটা ফসল বুনে আসলেন কিন্তু আর তার পরিচর্যা করলেন না, তাহলে যে অবস্থাটা হবে, ফলো আপ না করলে ঠিক সেম অবস্থা হবে। সো আপনি একটা প্রপোজাল পাঠালেন কিন্তু দেখলেন যে প্রপোজালটা সে সিন করছে, বাট ৩ দিন পার হয়ে যাচ্ছে, আপনার কাছে এখন পর্যন্ত কোনো রেসপন্স আসেনি। সো আপনি তখন একটা মেসেজ করতে পারেন এইভাবে যে জাস্ট চেক ইন, যে তুমি আমার প্রপোজালটাকে দেখেছো কিনা, ঠিক আছে? সো এই টাইপের একটা মেসেজ করে ফেলতে পারেন। সো এই টাইপের একটা মেসেজ যখন করবেন, সে হয়তো যদি দেখে বা না দেখে, সে কিছু একটা আপনাকে বলার চান্স আছে। এখন 1 উইকস পার হয়ে যাচ্ছে, সে যদি না করে তাহলে বুঝতে হবে যে সামথিং ইজ রং। সো তখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে সেম রিলেটেড কোনো কেস স্টাডি আপনি তাকে দেখাইতে পারেন যে দেখো, তোমার কম্পিটিটর হতে পারে বা আমি এই ধরনের একটা প্রজেক্টে কাজ করেছিলাম, তাদের জাস্ট এতটুকু ডিফারেন্ট সিচুয়েশনের কারণে এই পরিমাণ একটা ইম্প্যাক্ট বা রেজাল্ট এসছে। সো এই টাইপের একটা কেস স্টাডি আপনি তাকে শেয়ার করতে পারেন, যে যেই প্রজেক্টটা আপনারা করতে চাচ্ছেন ওই রিলেটেড কোনো একটা এক্সিস্টিং কাজ বা একটা এক্সাম্পল তাকে পাঠাতে পারেন আবার। সো এরপরেও যদি আপনাকে কোনো রিচ না করে, কমেন্টস বা এরকম কোনো কিছু না করে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আপনি পরের সপ্তাহে আবার, প্রতিদিন মেসেজ করা যাবে না, হ্যাঁ, এটা স্প্যামিং হবে, আরও বিরক্ত হবে। আপনাকে কিন্তু এই টাইম শিডিউলটা মেনটেন করতে হবে। প্রথমে নম্বর 1 দিন, তারপরে 3 দিন, 7 দিন, দেখেন এরপরে উইকসে চলে আসছে। অর্থাৎ 1 মাসের মধ্যে সে মিনিমাম 6টা ফলো আপ পাচ্ছে। কি হবে? আপনি কেস স্টাডি করছেন, সে সিন করছে, কোনো রিপ্লাই দেয়নি, ওকে, নো ওয়ারিজ। পরের উইকসে আপনাকে একটা টিপস পাঠাইতে হবে যে আম, আপনি যদি বিজনেসে এই কাজটা করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার এরকম একটা পরিবর্তন আসতে পারে বা সেলস হতে পারে। সো আপনি তাকে ভ্যালু দিচ্ছেন, হেল্প দিচ্ছেন। এরপরেও যদি কাজ না হয়, আপনি 21 দিনে কোনো একটা আইডিয়া শেয়ার করতে পারেন। আপনি তাকে বলতে পারেন যে দেখো, আমি হচ্ছে তোমার লোগোটার জন্য বা রিব্র্যান্ডিংয়ের জন্য এইরকম একটা ব্যাপার চিন্তা করছিলাম, তুমি একটু দেখতে পারো কেমন লাগে। আর 30 ডেজের পরে একটা ফাইনাল ফলো আপ দিতে পারেন, যে বলতে পারেন যে ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যে তুমি মনে হয় এখন সিমস লাইক বিজি। সো যদি তুমি কখনো মনে করো যে এই প্রজেক্টটা নিয়ে তুমি কাজ করবা বা ফ্রি হবা, সো ফিল ফ্রি, আমাকে আবার নক দিও। আমি সবসময় অ্যাভেলেবেল লিঙ্কডিনে বা আমার যে ওয়েতে আপনার কমিউনিকেশন হচ্ছে, আপনি বলতে পারেন যে আমি সবসময় এখানে অ্যাভেলেবেল আছি। সো এবং আমার তোমার সঙ্গে কাজ করতে আমার ভালোই লাগবে। এইরকম একটা ওপেন একটা কনভারসেশন রেখে দেন আপনি 30 দিন পরে আপনি চলে আসবেন। মানে বুঝতে হবে যে সে হয়তো এখন ইন্টারেস্টেড না বা সামথিং রং। আপনি তখন সেম প্যাটার্নে অন্য জায়গায় চলে যাবেন। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রফেশনাল প্র্যাকটিস অ্যান্ড ওয়ে। সো আপনি যদি এইগুলো মেনটেন করতে পারেন, তাহলে আপনার এইটা শুধুমাত্র আপনার স্কিল সার্ভিস হবে না, এটা আপনার একটা বিজনেস হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা যদি সমস্ত কিছুর একটা সামারি করি, তাহলে ব্যাপারটা এরকম আসছে যে আপনার একটা স্কিল আছে, ওকে, স্কিলের সঙ্গে আপনার একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে। সো স্কিল এবং ব্র্যান্ডিং মিলে তৈরি হবে আপনার পার্সোনাল ব্র্যান্ড। এরপরে আপনাকে একটা কন্টেন্ট নেটওয়ার্ক তৈরি করতে হবে। সো এইটা হচ্ছে লিঙ্কডিনে আপনার যেই সেক্টরে বা যে সেগমেন্টে আপনি কাজ করছেন, এই সেক্টরে আপনাকে কন্টিনিউয়াসলি ভ্যালুয়েবল থিংস, কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং আপনার নেটওয়ার্কিং তৈরি করতে হবে, কানেকশন পাঠাতে হবে, কখনো রিলেভেন্ট রিপ্লে করতে হবে আপনার আপকামিং বা রিলেটেড কোনো ক্লায়েন্টের, অথবা কানেকশন পাঠাতে হবে বা পার্সোনাল মেসেজ। ওকে, সো নম্বর 3তে হচ্ছে ডিসকভারি অ্যান্ড অডিট। যখন আপনার সঙ্গে কারোর কনভারসেশন আসবে, তখন
আপনাকে সঠিক কোশ্চেনগুলো জেনে তার বিজনেসটা এবং প্রবলেমটা কোথায় কোথায় আছে এই বিষয়টা একদম ফাইনালাইজড এবং ফাইন্ড আউট করে ফেলতে হবে। ওকে। নম্বর 4, আপনাকে একটা প্রপোজাল তৈরি করতে হবে, অফার প্রপোজাল যেটা আমরাকে বলছি, এবং আপনাকে ক্লোজ করতে হবে। যে কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টা দেখলাম যে কিভাবে আপনি আপনার অফারটাকে ক্লোজ করবেন, সো এই ক্রাইটেরিয়াটা মেনটেন করে আপনাকে অফারটা ক্লোজ করতে হবে। আর এর পাশে আপনাকে ফলো আপ দিতে হবে। অ্যান্ড ফাইনালি নম্বর 5, আপনি যখন একটা সুন্দর রেজাল্ট তাকে দেখাতে পারবেন, তাহলে সে ডেফিনেটলি স্কোপ থাকলে আপনাকে রেফার করবে অন্য কোনো, তার যদি নেটওয়ার্কের মধ্যে কারোর সেম টাইপের কোনো সার্ভিস প্রয়োজন হয়, এবং এখান থেকেই আপনি রিটেইন করতে পারবেন ক্লায়েন্টদেরকে। সো এইটা হচ্ছে 5টা স্টেপস। এই স্টেপসগুলো যদি কেউ মেনটেন করে, ইনশাল্লাহ ক্লায়েন্ট নিয়ে তার আর কোনো প্রবলেম থাকার কথা না। ব্যাপারটা হচ্ছে, আমরা আবার যদি একটু সামারাইজ করি এক লাইনে, সেটা হচ্ছে যে আপনি একজন ট্রাস্টেড বিজনেস গ্রোথ পার্টনার হয়ে উঠুন। আপনার স্কিলটাকে একটা হাই ইনকাম বিজনেসে পরিণত করুন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা শেষ করছি স্কিল টু মানির ক্লায়েন্ট অ্যাকুইজিশন সিস্টেম মাস্টার ক্লাস। দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।